বর্তমানে রাজাদের যে বংশধর তারা যখন এখানে আসে তখন কিন্তু এই যে বাড়িটা এই বাড়িটাই থাকে। আর এটা তো সারা বছর খোলা থাকে না, এই একদিনই কিন্তু খোলা থাকে জগদ্ধাত্রী পুজোর দিন। সেই দিনে কিন্তু নানা মানুষ এখানে আসে, প্রচুর মানুষ এখানে উপস্থিত হন, পুজো দেখেন, কেউ এই রাজবাড়িটা ঘুরে দেখেন এবং এখানে মিউজিয়াম করে অনেক কিছু রাখা আছে সেগুলো দেখেন। একটা কথা আমি বলে ফেললাম যে এটা আমার খুব অন্তরের একটা খুব তীব্র জ্বালার জায়গা, যে কে কীভাবে নিয়েছে আমি জানি না। অনেক কাহিনী আছে, তার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। এই রাজবাড়ি কিন্তু সারা বছরে একদিনই খোলা থাকে, সেটা হলো জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। তো এই রাজবাড়ি সম্পর্কে আজকে বলবো এবং এখানে যে জগদ্ধাত্রী পুজোর নিয়ম বলি সেটাও বলবো, এবং এখানকার যে বর্তমান রাজা রানী তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং রাজবাড়িটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন। আজ জগদ্ধাত্রী পুজোর মহানবমী, এই নবমীতে আপনাদের নিয়ে যাব কৃষ্ণনগর রাজবাড়ি। তো চলুন এখান থেকে এবার এক্সিট হব, এই কৃষ্ণনগর সিটি জংশন থেকে এক্সিট হয়ে টোটো ধরে নেব, টোটো ধরে রাজবাড়ি আপনাদের নিয়ে যাব। যেতে যেতে অনেক কথা হবে, রাজবাড়ির অনেক হিস্ট্রি আজকে আপনাদের জানাবো। তো চলুন ওখানে গিয়েই সম্পূর্ণ কথা হবে। তো বন্ধুরা কৃষ্ণনগর সিটি জংশন থেকে এক্সিট হয়ে গেলাম। এক্সিট হয়ে এবার এটা হচ্ছে কৃষ্ণনগর যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, এখান থেকে রাজবাড়ি যাওয়ার জন্য টোটো ধরে নেব। তো আজকে জগদ্ধাত্রী পুজোর মহানবমী, এই মহানবমীতে সবাইকে শুভেচ্ছা। জগদ্ধাত্রী পুজোর মহানবমীতে কিন্তু কৃষ্ণনগরে প্রচুর ভিড় হয়, তো ভিড় হয়ে গেছে। তো চলুন, জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী, এই মহানবমীর দিনে কৃষ্ণনগরে কিন্তু প্রচুর জ্যাম পড়ে গেছে। মানে টোটো ধরে যাব সেটা উপায় নেই, তাহলে অনেক সময় লেগে যাবে। দেখুন জ্যামটা দেখুন, তাই হেঁটে হেঁটে রাজবাড়ির দিকে যাচ্ছি, অনেক পথ হাঁটতে হবে। স্টেশন থেকে রাস্তা ধরে, মানে রাস্তার যে ভিড় সেই ভিড় ঠেলে প্রায় রাজবাড়ির কাছাকাছি চলে এসেছি এবং রাজবাড়ির যে পুজোর ঢাকের আওয়াজ সেটাও কিন্তু শোনা যাচ্ছে। আর কিছুটা আমার হাঁটতে হবে, হাঁটলেই রাজবাড়ি পৌঁছে যাব। তো এই মোড়টা পার হলেই কিন্তু সামনে রাজবাড়ি। ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ির যে নাট মন্দির, সেই নাট মন্দিরের সামনে হচ্ছে গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে। তো এখানে এই গেট দিয়ে ঢোকার পরে সামনে এগিয়ে যেতে হবে। আর আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ এখানে কিন্তু আসে। এই জগদ্ধাত্রী পুজো এই কৃষ্ণনগর রাজবাড়ি হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটাও আপনাদের বলবো পরে, সেটাও আপনাদের বলবো। তবে দেখুন এই হচ্ছে নাট মন্দির। তো চলুন এবার ভিতরে যাই এবং পুজোটা আপনাদের একটু দেখাই। একদিনই কিন্তু অষ্টমী, নবমী এবং বিজয় দশমী একদিনেই হয় এবং এই একদিনই খোলা থাকে। তো এই হচ্ছে নাট মন্দির। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে আজকের দিনে এবং পুজো চলছে। এখন অষ্টমী পুজো হবে একটু পরে।
তো আর এইদিকে আছে জগন্নাথ দেবের রথ। আর এই রাজা কৃষ্ণচন্দ্রের যে সপ্তম বংশধর রানীমা কিন্তু এখনই আসবে, রানীমাকে আপনাদের দেখাবো। এবং এই একদিনেই কিন্তু রানীমাকে দেখতে পাওয়া যায় এখানে। এই কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু একদিনই রানীমাকে দেখতে পাওয়া যায়, একদিনের জন্যই কিন্তু গেট খোলা থাকে এবং সব কিছু মানে নাট মন্দির থেকে শুরু করে তারপর এই এরিয়াটা ঘুরে দেখানো যায়। এবং এই জগদ্ধাত্রী পুজোর কারণটা এবং মাকে কিন্তু রাজা স্বপ্নে দেখেছিল, তারপর থেকেই কিন্তু প্রতি বছরের ন্যায় এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর এই জগদ্ধাত্রী পুজোর দিনই কিন্তু গেট খোলা থাকে, আর সেটা হচ্ছে নবমীর দিন। এই জনশ্রুতি অনুসারে এই রাজবাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটারও একটা কারণ আছে, সেই কারণটাই আপনাদের একটু বলি। 1754 খ্রিস্টাব্দে রাজা আলীবর্দী খাঁর 1754 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র কারাগারবাস হয়েছিল, কারণ আলীবর্দী খাঁকে যে কর সেই কর মেটাতে পারেননি বলে তখন রাজাকে কারাগারে নিয়ে গেছিল। এবং সেখানে কিছুদিন থাকার পর যখন রাজা ছাড়া পায় তখন রাজসভার উদ্দেশ্যে মানে এই কৃষ্ণনগর রাজসভার উদ্দেশ্যে যখন ফিরছিলেন তখন সেদিন কিন্তু নবমী ছিল। এবার রাজা ক্লান্ত ছিলেন এবং এটা ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েন। পরের দিনই বিজয়া ছিলেন, ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়েন তখন কিন্তু স্বপ্নদেশে এই স্বপ্নদেশে কিন্তু এই জগদ্ধাত্রী মাকে তিনি নতুন রূপে পান এবং সেই থেকেই কিন্তু এই জগদ্ধাত্রী পুজো এই রাজবাড়িতে হয়ে থাকে। এবং তখন তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত এই রাজবাড়িতে এই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। আমি বর্তমান সময় দাঁড়িয়ে এই রাজবাড়িতেই কিন্তু এখনও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু একদিনেই কিন্তু 3টে পুজো হয়। তবে চলুন পুজোটা দেখাবো। এই রাজবাড়ির মধ্যে মিউজিয়াম করে অনেক কিছু দেখানো আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই একটা দিনেই কিন্তু এই রাজবাড়িতে ঢোকা যায় এবং প্রচুর মানুষ কিন্তু এই রাজবাড়িতে আসেন এবং ঘুরে দেখেন। তো আপনারাও আসবেন পরবর্তী সময় পেলে। তো চলুন আরও অনেক কিছু দেখাবো। রানী এই না প্লিজ পড়ে যাবে। শেষ নাহি যে রবীন্দ্রনাথের কথায় শেষ নাহি যে শেষ কথা কে বলবে। এখন আমি পাইনি, আপনি এখন সেই সুতোর খুঁটি ধরে টানা। এই নিয়ে আপনি কবার আসছেন এখানে? আমি বার 20 বার আসছেন। আমরা হচ্ছে মুর্শিদাবাদ থেকেই প্রথম, তাহলে আপনি যেহেতু পাননি আমরা একটু ভরসাই পেতে পারি না। আমি খুব ভাগ্যবান, আমার খুব ভালো লাগছে বলাটার সঙ্গে সঙ্গে মেঘের ফাঁক থেকে একটা রোদের ঝিলিক আসছে। যে আমি অনেক কথা বললাম যে মুর্শিদাবাদের আমরা ছোটবেলা থেকে আপনার বিভিন্ন বিখ্যাত নটনাট্যকারদের এতে আমার বাবার হাত ধরে আমাদের নাটকের একটা পারিবারিক একটা ঐতিহ্য ছিল। আমিও করি বা করতাম, নাটকের দল আছে আমাদের। তো সেখানে নবাব সিরাজদৌল্লা নাটক হতে দেখেছি। তোমরা খুব ভাগ্যবান যে তোমরা সেই নবাবের দেশের মাটির মানুষ। তা আমি খুব ফকির বা বাউল মেলায় ঘুরতে ভালোবাসি। তা ওখানে একটা বাহাস হচ্ছিল ফকিরদের মধ্যে, একজনের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। তো নদিয়ার ফকির মুর্শিদাবাদের ফকিরকে বলছে যে আরে বাবা, আমি তোমার সঙ্গে যতই লড়াই করি আমি প্রথমেই পরাজয় স্বীকার করে নিচ্ছি, আমি হার মেনে নিচ্ছি। বলছে কেন এরকম কেন কথা বলছো? বলছে তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। উনি তা বলছেন না, ফকিরদের তো হেয়ালির কথা। তো উনি বলছেন যে মুর্শিদাবাদ, মুর্শিদের আবাদ। আচ্ছা, তুমি গুরু পীর, তুমি মুর্শিদ, আমাকেও অনেকে মুর্শিদ বলে। তা তোমার দেশে মুর্শিদের আবাদ হয়, মুর্শিদের চাষ হয়। তা আমি তুচ্ছ লোক, নদিয়া থাকি, আমি তোমায় কি করে হারাবো? আমি প্রথমেই তাই মুর্শিদাবাদের একটা ফকিরের কাছে ওরা তো কথা ভেঙে নতুন কথা তৈরি করতে পারে, কথার জাদুকর, তাই না? তো মুর্শিদাবাদের একটা নতুন ব্যাখ্যা শুনেছিলাম, মুর্শিদের আবাদ। মুর্শিদ মানে পীর গুরু, মুর্শিদদের আবাদ যেখানে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ। আমার খুব ভালো লেগেছিল কথাটা। এই ঘুরে বেড়ানোর ব্যাখ্যাটা ফকিরাই করেছে, ওদের যখন আলোচনা হতে ধর্মীয় জন তত্ত্ব, এ একটা কথা বলে, ও তার কাটান দেয়, ও একটা কথা বলে, সারা রাত থেকে
ছাদের ওপর, ওটা হচ্ছে পাথর যেটা চাপুরের হচ্ছে খেলা। প্রতিযোগিতা সেটা মুর্শিদাবাদে ফকিরের কাছে হার গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে উনি স্বীকার করলেন তা এটা হচ্ছে পাথর চাপুরির একটা রাত্রি, মানে 10, 11, 12 চৈত্র গেছো কিনা জানি না, গেছি। আমি গেছি, আমি ওখানেও অনেকবার গেছি, চাদর চড়িয়েছি। যদিও আমি হিন্দু ছেলে, আমি এসব মানি না, আমি সব জায়গাতেই ঘুরে বেড়াই, আমি সব জায়গাতেই মানুষ খুঁজি।